নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালোই আছেন। আজকে আমি আপনাদের নিয়ে চলে যাচ্ছি ভারতের উত্তর প্রান্তে হিমালয়ের কোলে অবস্থিত কাশ্মীর। কলকাতা থেকে কাশ্মীর কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি কি দেখবেন, সবটাই এই ভিডিওটার মাধ্যমে আমি তুলে ধরছি। আপনারা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন, আর আশা করছি আপনারা এই ভিডিওটা দেখে আপনাদের ভীষণই ভালো লাগবে। যখন কাশ্মীর যাবেন ঠিক করবেন, ঠিক তার 1 মাস আগেই ফ্লাইটের টিকিট কেটে নেবেন। শ্রীনগর পর্যন্ত খুবই কম রেট পাবেন। শ্রীনগরে নেমে ওখানে ক্যাব বুক করে নেবেন। অনলাইনে ক্যাব বুক করলে খুবই সস্তায় হবে। তবে প্ল্যান করার সঙ্গে সঙ্গে, ফ্লাইটের টিকিট কাটার সঙ্গে সঙ্গেই আপনারা ওখানে বিশেষ করে ডাল লেকের হাউস বোট অনেক আছে। হাউস বোটের আমি একটা অ্যাড্রেস দিয়ে দেবো, যে হাউস বোট থেকে প্রকৃতির দৃশ্য, ডাল লেকের দৃশ্য খুব সুন্দর দেখতে লাগবে, খুবই ভালো লাগবে। তো আগে থেকে বুক করলেন অনলাইনে। আপনার অনেক অ্যাগোডা আছে, বুক মাই ট্রিপ প্লাস booking.com, এইগুলো থেকে আপনারা বুক করতে পারেন। শুধু ডাল লেক কেন, ডাল লেকের হাউস বোট বিশেষ করে একদিনের জন্য থাকবেন, মানে 1 নাইটের জন্য আপনি নেবেন, কারণ তারপরে আর বেশি ভালো লাগবে না। তারপরে আপনি কোথায় যাবেন, কোথায় থাকবেন পরপর আপনাদের বলে দিচ্ছি। ফ্লাইটে গেলে দুপুর 1টার মধ্যেই আপনি হাউস বোটে পৌঁছে যাবেন ডাল লেকের। তারপরে রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে বিকেলবেলায় আপনি বেরিয়ে পড়ুন শিকারা রাইড। সেখানে বিভিন্ন সাইটে আপনাকে নিয়ে ঘোরাবে। 600 টাকা 1 ঘন্টার জন্য, আপনাদের রেট বলে দিলাম। 1 ঘন্টার জন্য 600 টাকা। ওরা অনেক দাম চাইবে, কিন্তু আপনারা বার্গেনিং করে 600 টাকার কমেও নেবে না, 600 টাকাতেই ওনারা রাজি হবেন। পরের দিন সকাল সকাল বেরিয়ে পড়ুন পরিমহল, লোকাল সাইট সিন। ওখানে অনেকগুলো সাইট সিন আছে। এটি হচ্ছে পরিমহলের এন্ট্রান্স। 30 টাকা করে এন্ট্রি গেট নেয়। এর ভিতরে নানা রকম ধরনের ফুল রয়েছে, নিচে গুফা রয়েছে। এই জায়গাটা খুবই শান্ত, প্রকৃতির কোলে, পাহাড়ের ওপরে এই পরিমহল অবস্থিত। আপনাদের ভীষণই ভালো লাগবে, আমার তো লেগেইছে। মন চায় আবারও যাই, ছুটি পেলেই ঘুরে আসি ভূস্বর্গ কাশ্মীরের বুকে। এই পরিমহল থেকে ডাল লেকের দৃশ্য খুব সুন্দর লাগে। ডাল লেকের ঠিক পাশেই পরিমহল। এখানকার বিশেষ আকর্ষণ 7টি ধাপ বিশিষ্ট টেরেস গার্ডেন, মুঘল স্থাপত্য শৈলী, ডাল লেক ও শ্রীনগরের অসাধারণ প্যানোরামিক দৃশ্য। সূর্যাস্তের সময় এখানকার দৃশ্য বিশেষভাবে আকর্ষণীয়। এখানকার গোলাপ ফুলগুলো বিশাল বড় বড়, দেখুন কি বড় বড় এক একটা গোলাপ ফুল, এবং প্রচুর ফুল ফুটে আছে প্রত্যেকটা গাছে। দেখুন বিভিন্ন ধরনের ফুলও ফুটে আছে ওখানকার, সিজন ফ্লাওয়ার। গার্ডেনটা মনোমুগ্ধকর গার্ডেন। দূর থেকে ডাল লেক দেখা যাচ্ছে। পরিমহলের পাশেই আছে টিউলিপ গার্ডেন। এই টিউলিপ দেখার সুযোগ আমাদের হয়নি, কারণ আমরা মে মাসে গিয়েছিলাম। মোটামুটি এপ্রিলের ফার্স্ট উইকের মধ্যে যদি আপনারা কাশ্মীরে যান, তাহলে এই বিখ্যাত অসাধারণ টিউলিপ গার্ডেন দেখতে পাবেন। টিউলিপ গার্ডেন ঘুরতে গেলে আবার কাশ্মীরের আসল আকর্ষণ, আসল ভূস্বর্গ গুরেজ ভ্যালি কিন্তু ঘোরা হবে না, কারণ মে থেকে গুরেজ ভ্যালির এন্ট্রি থাকে। এরপর ওখানে আশেপাশে অনেক 2টি গার্ডেন আছে, 2টি গার্ডেন ঘুরে নিতে পারেন। এরপর বিকেলের দিকে আপনি চলে যেতে পারেন কাশ্মীরের বিখ্যাত জামা মসজিদ। এখানে সকলের প্রবেশ অবারিত, সকলেই প্রবেশ করতে পারেন। এটা মেন এন্ট্রান্স। তবে এইসব ঘুরবেন, ওখানে ক্যাবে করে যাবেন সবচেয়ে ভালো হবে, বা লোকাল বাসও আছে, মহিলাদের জন্য ফ্রি বাস আছে। তবে আমি বলবো ক্যাবে করে ঘোরাই ভালো। এই জামা মসজিদের ভিতরটা দেখুন কি অসাধারণ। একসাথে প্রচুর লোক এখানে
নামাজ পড়তে পারেন। ভিতরে সুন্দর গার্ডেন রয়েছে দেখার মতো। 1394 সালে সুলতান সিকান্দার এই মসজিদের নির্মাণ করেছিলেন। এই মসজিদের স্থাপত্য মুঘল বা দিল্লির প্রচলিত গম্বুজ ভিত্তিক মসজিদ থেকে পুরো আলাদা। কাশ্মীরি ঐতিহ্যবাহী কাঠের স্থাপত্য শৈলী। মসজিদের ভিতরে প্রায় 378টি দেবদারু কাঠের স্তম্ভ রয়েছে, যেগুলি অনেকগুলোর উচ্চতা প্রায় 12 মিটার। বিশাল খোলা প্রাঙ্গণ এবং চারিদিকে বারান্দা এই মসজিদকে এক অনন্য সৌন্দর্য দিয়েছে। এরপর সোজা চলে গেলাম ঝিলাম নদী, ঝিলাম রিভার। এক শান্ত সৌন্দর্য এই রিভারের মধ্যে রয়েছে। এখানকার নদীর জল আনাগোনা করে না, খুবই শান্ত রয়েছে। ভূস্বর্গ কাশ্মীরের এক অনবদ্য বৈচিত্র্য এই নদীর মধ্যে দেখা যায়। এই গার্ডেনের ধারে অর্থাৎ নদীর ধারে দেখতে পাচ্ছেন হাউস বোট রয়েছে। ওখানে যেখানেই জল, যেখানেই নদী, যেখানেই লেক, সব জায়গাতেই আপনারা হাউস বোট দেখতে পাবেন। পাশেই একটা টেম্পল রয়েছে, বড় টেম্পল, মন্দির রয়েছে। শান্ত জলের পাশে সুন্দর গার্ডেন। এখানে বেশ কিছুক্ষণ বিশ্রাম নিলাম এবং গার্ডেনে বিভিন্ন ধরনের ফুলও রয়েছে। বড় বড় হাউস বোট রয়েছে প্রত্যেকটা জায়গাতেই। এখানে বেশ কিছুক্ষণ থাকার পরে ঠিক তার অপোজিটেই চলে গেলাম কাশ্মীরের বিখ্যাত রেস্টুরেন্ট চায়ে যায়। এই রেস্টুরেন্টেই হিন্দি সিনেমার লায়লা মজনু শুটিং হয়েছিল। ভিতরটা ডেকোরেশন অসাধারণ। এখানে কাওয়া খেয়েছিলাম, কাশ্মীরের বিখ্যাত কাওয়া, চা নয় কিন্তু কাওয়া। অসাধারণ খেতে। কাশ্মীরে গেলে এই কাওয়াটা অবশ্যই খাবেন, আপনাদের মন ভরে যাবে। শুধু তাই নয়, বাড়িতে কাওয়াও নিয়ে আসার জন্য মন চাইবে, যদিও সেটা শুকনো। এখানে খেয়েছিলাম চায়ের মতো, সঙ্গে আরও কিছু খেয়েছিলাম। দেখুন ভিতরের অ্যাম্বিয়েন্স। এখানেই লায়লা মজনু সিনেমার শুটিং হয়েছিল। আর এই জানালা দিয়েই দেখা যায় ঝিলাম রিভারকে। অসাধারণ অ্যাম্বিয়েন্স। আমরা সামান্য কিছু খাবারের অর্ডার দিয়েছিলাম, তার সাথে তো কাওয়া অবশ্যই ছিল। কাশ্মীর গেলে এই চায়ে যায় অবশ্যই ভিজিট করবেন, তবে হাতে সময় নিয়ে যাবেন। এখানে বিভিন্ন ধরনের খাবার রয়েছে। তবে আমি আপনাদের বলবো যে শুধু ওই কাওয়াটাই খাবেন, কারণ অন্যান্য খাবারের দামটা একটু এক্সপেন্সিভ।
ঠিক এভাবেই কাওয়া আপনাদের সার্ভ করবে। এটির মধ্যেই রয়েছে গরম জল, অর্থাৎ তাতে চা থাকে। এটা হচ্ছে মিষ্টি মতো একটা চাটনি, যেটা কাওয়ার মধ্যে দিয়ে খেতে হয়, না হলে তো কাওয়া চিনি দেয় না ওনারা। দেখুন কিভাবে কাওয়া কাপে ঢালা হচ্ছে। ঠিক এই ধরনের, এতে ড্রাই ফ্রুট রয়েছে, বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুট, কিন্তু চায়ের বিন্দুমাত্র লেশ নেই। চায়ে যায় এই রেস্টুরেন্টের নাম, বিখ্যাত রেস্টুরেন্ট। আপনারা গুগল সাইটে গেলেই এর ইতিহাস সম্পর্কে জানতে পারবেন। এরপর চলে গেলাম ওই ঝিলাম নদীর উপরে কাঠের সেতু। এই কাঠের সেতুতে হিন্দি সিনেমার প্রচুর শুটিং হয়েছে পুরানো যুগের। এখানে রেস্টুরেন্ট আছে ওই ব্রিজের ওপরে, সেখানে এই খাবারের অর্ডার দিয়েছিলাম। আপনি কাশ্মীরে গেলে সেখানে বাঙালি থেকে শুরু করে নেপালি এবং আরো অনেক রিলিজিয়ানের মানুষকে খুঁজে পাবেন যারা ওখানে কর্মরত। এরপরে সোজা চলে গেলাম পরের দিন খুব সকাল সকাল সোনামার্গ, কাশ্মীরের অন্যতম একটি দর্শনীয় ভূস্বর্গ সোনামার্গ। তবে খুব সকাল সকাল বেরোবেন, তাহলে জ্যামে পড়বেন না। আমি তো সকাল 6টায় বেরিয়ে পড়েছিলাম এই প্রকৃতির বুকে সোনামার্গে। যেতে 2-2.5 ঘন্টার মতো সময় লাগে। যে সময় গিয়েছিলাম ওখানে বৃষ্টি হচ্ছিল, তাই ভালোভাবে সোনামার্গ ঘোরা হয়নি। ঘোড়াগুলো পুরো ভিজে গেছে, আমরাও পুরো ভিজে গিয়েছিলাম, যদিও রেনকোট ছিল, রেনকোট মানেনি। খুব সুন্দর জায়গা। সারাদিন সোনামার্গেই কেটে গেল। দিন সকাল 6টায় বেরিয়ে পড়লাম গুরেজের উদ্দেশ্যে, অর্থাৎ গুরেজ ভ্যালি। কাশ্মীরে গেলে যদি সত্যি ভূস্বর্গকে দেখতে চান, তাহলে গুরেজ ভ্যালি অবশ্যই যেতে হবে। গুরেজ না গেলে জীবনটা সার্থক হবে না। তাই গুরেজ ভ্যালি যাওয়ার পথেই এটা রাজদান টপ বলে, রাজদান পাস। দেখুন শুধু বরফ আর বরফ। এই রাজদান টপের ওপর দিয়েই যেতে হবে গুরেজ ভ্যালি। যেতে প্রায় 6 থেকে 7 ঘন্টা সময় লাগবে। তাই সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম, রাস্তায় যানজট পাইনি। কাশ্মীরে গেলে আমার মনে হয় আগামী দিনে শুধু গুরেজ ভ্যালিতেই যাব। এখানেই দেখার মতো জায়গা। এই দেখুন রাস্তায় বরফ কেটে কেটে রাস্তা তৈরি হয়ে আছে। এতটাই বরফ পড়ে, পুরো বরফে ঢাকা। এটির নাম রাজদান পাস বা অনেকে রাজদান টপ বলে। খুব সাংঘাতিক রাস্তা, ভয়ের কোনো কারণ নেই। মানুষ সুইজারল্যান্ড যাওয়ার স্বপ্ন দেখে। এই স্বপ্ন পূরণ করতে হলে অবশ্যই গুরেজ ভ্যালি যাবেন। পুরো স্বর্গকে দেখে ফেলবেন। একসময় নিরাপত্তাজনিত কারণে পর্যটকদের প্রবেশ সীমিত ছিল। তবে গত কয়েক বছরে পরিস্থিতির উন্নতির ফলে গুরেজ ভ্যালি কাশ্মীরের অন্যতম জনপ্রিয় পর্যটন স্থানে পরিণত হয়েছে। তবে গুরেজ ভ্যালি যেতে গেলে আপনাকে মে, জুন, জুলাই এই 3 মাস ওখানে এন্ট্রি রয়েছে। এই 3 মাসের মধ্যে আপনি যেতে পারবেন। তারপরে পর্যটকদের জন্য ওখানে যাওয়া নিষেধ, যেতেই পারবে না। আর ডিসেম্বরে ওখানে তো 6 থেকে 7 ফুট পর্যন্ত বরফ জমে যায়। ওখানকার যে মানুষজন আছে তারা সমস্ত খাবার স্টোর করে নেয়, স্টোর করে ঘরের মধ্যে
থেকে 4 মাস পর্যন্ত ওখানে ঘরের মধ্যেই থাকে, বাইরে বেরোনোর সুযোগ তাদের নেই। দেখুন কি অপরূপ দৃশ্য, শান্ত পাহাড়ের নিচ দিয়ে বয়ে চলেছে জলধারা। এখানে ছোট ছোট টেন্ট আছে, চাইলে আপনি ওখানে টেন্টেও থাকতে পারেন। ঝর্ণার জল বয়ে চলেছে। এটি কিষানগঙ্গা রিভার। এটি অসাধারণ দেখতে। দূরে যে পাহাড়টি দেখা যাচ্ছে এটা হাব্বা খাতুন, বিখ্যাত নাম, পরিচিত নাম হাব্বা খাতুন ওই পাহাড়টির নাম। এর একটা ইতিহাসও আছে, সেই ইতিহাস আপনারা গুগল সার্চ করলেই জানতে পারবেন খুব সুন্দরভাবে হাব্বা খাতুনের ইতিহাস। গুরেজ ভ্যালি যেতে গেলে আপনারা বিভিন্ন জায়গায় দেখবেন কয়েক কিলোমিটার ছাড়া ছাড়াই সিকিউরিটি জোন রয়েছে। এছাড়া মিলিটারিদের দ্বারা পরিচালিত একটা রেস্টুরেন্ট আছে যেটার নাম হচ্ছে লগ হাট। এই রেস্টুরেন্টে সমস্ত ধরনের খাবার পাওয়া যায়। এটা হচ্ছে রেস্টুরেন্ট, সস্তায় পাওয়া যায়, খুব বেশি দাম নয়। এটি পুরোপুরি মিলিটারি দ্বারা পরিচালিত। ভিতরের অ্যাম্বিয়েন্স খুবই সুন্দর, খাবারও খুব সুন্দর খেতে লাগে। আমি 2 দিন ধরে গিয়েছিলাম ওখানে, তবে লাঞ্চ পাবেন না। ডিনারের সমস্ত আইটেম ওখানে রয়েছে, ফাস্টফুড থেকে শুরু করে। শুধু লাঞ্চ দুপুরবেলা বন্ধ থাকে, সারাদিনই খোলা, ভুল বললাম, বন্ধ থাকে না, কিন্তু লাঞ্চের কোনো আইটেম ওখানে পাওয়া যাবে না। আপনি পোলাও পেতে পারেন, এই ধরনের খাবার পাবেন। শীতকালে এই জায়গাগুলো পুরো 5 থেকে 6 ফুট হাইটের বরফে ঢাকা পড়ে যায়। এরপরে আমি পরের দিন, যেদিন গুরেজ ভ্যালি গিয়েছিলাম সেদিন তো আশপাশে ঘুরলাম, পরের দিন সকাল সকাল বেরিয়ে পড়লাম আবার পাকিস্তানের বর্ডারের কাছে চাকওয়াল। সেটাও প্রায় 3 থেকে 4 ঘন্টা রাস্তা, অনেক দূর রাস্তা এবং খুব সাংঘাতিক রাস্তা, দেখতেও ভালো লাগে। কিন্তু ওই পাকিস্তান বর্ডারের কাছে আমরা শেষ পর্যন্ত যেতে পারিনি, কারণ সেখানে একটা ব্রিজ হচ্ছিল। রাস্তাটা ভেঙে ব্রিজ হওয়ার কারণে তৈরি হচ্ছে বলে ওপারটায় আমরা যেতে পারিনি। তবে ওই কিষানগঙ্গা রিভার যে রয়েছে, রিভারের ওপর দিয়ে বেশ কিছু 4 চাকা মানে ছোট গাড়ি যেতে পেরেছে, খুব রিস্ক নিয়ে। খুব খানাখন্দে ভরা ছিল, তো আমাদের গাড়িটা রিস্ক নিয়ে আমরা গেলাম না অত রিস্কের মধ্যে দিয়ে। দেখুন রাস্তার মাঝে কিরকম সুন্দর কাঠের বাড়ি, ছোট ছোট, ওখানকার যে গ্রাম। চাকল যাওয়ার পথে সমস্ত কাঠের বাড়ি, ওখানকার মানুষজন কিভাবে জীবন নির্বাহ করে, কত কষ্টের মধ্য দিয়ে, সেটাই। এই দেখুন এই জায়গাটা চাকওয়াল যাওয়ার পথে ওই যে কিষানগঙ্গা রিভার রয়েছে, জলের স্রোত বয়ে যাচ্ছে, এর ওপর দিয়েই ওই যে ব্রিজটা হচ্ছে, ব্রিজ হয়ে গেলে তারপরে যাওয়া যাবে। এই জলের ওপর দিয়েই বেশ কিছু ছোট গাড়ি ওপারটায় যেতে পেরেছে, তারাই ওই পাকিস্তানের বর্ডারের কাছাকাছি যেতে পেরেছে। কিন্তু আমরা এই রিস্ক নিয়ে গেলাম না, কারণ যে কোনো মুহূর্তে গাড়ি খারাপ হয়ে যেতে পারে। আর একবার যদি গাড়ি খারাপ হয়ে যায় তাহলে ফেরাটা প্রায় অসম্ভব হয়ে পড়বে, কারণ ওখানে কোনো এক্সট্রা ট্রান্সপোর্টেশন বা গাড়ি ঘোড়া কিছু নেই।
যে গাড়িগুলো যাচ্ছে সেগুলিই একমাত্র ফিরছে। এটা হাব্বা খাতুন ওই পাহাড়টা। আবার পরের দিন সেদিন এই বিকেলবেলা ফিরে এসে আশপাশটা আবার ভালো করে ঘুরে নিলাম। এটা কিষানগঙ্গা রিভার, এখানে ড্যাম রয়েছে, জল এখানে জমা রয়েছে, ড্যামে সামনে এই জল, এই পাহাড়, এক অসাধারণ দৃশ্য। হাব্বা খাতুনে দেখছেন সূর্যের আলো পড়েছে, কি অসাধারণ লাগছে। ওখানে ছাগল চাষ প্রচুর হয়, ছাগল ভেড়া চাষটা প্রচুর হয় ওখানে। গুরেজ ভ্যালি থেকে ব্যাক করে সোজা চলে গেলাম পেহেলগাম। পেহেলগামে যাওয়ার পথেই এই মন্দিরটি পড়ে, অসাধারণ একটি মন্দির, নাম সূর্য মন্দির। ভেতরে লেক আছে, ভেতরে সুইমিং পুল রয়েছে, এখানে অনেকে পিণ্ডদান করছে। এর আর এক ইতিহাস আপনাদের সংক্ষেপে বলছি, শুনুন। এই মন্দিরটি পেহেলগামে যাওয়ার 30 থেকে 40 কিলোমিটার আগে পড়ে। এই মন্দিরটি কাশ্মীরি স্থাপত্যের এক অসাধারণ নিদর্শন। এর নির্মাণ শৈলীতে কাশ্মীরি, গান্ধার ও গুপ্ত যুগের শিল্পকলার প্রভাব দেখা যায়। একসময় মূল মন্দিরটিকে ঘিরে 84টি ছোট মন্দির ছিল। এর পাশেই গুরুদ্বার, অর্থাৎ এই সূর্য মন্দির এবং গুরুদ্বার দুটো পাশাপাশি মন্দির। এখানে পুজো দিতে পারেন এই মন্দিরে। তারপরে দুপুরে আহারের ব্যবস্থা আছে বিনা পয়সায়, সকলকেই এখানে দুপুরে লাঞ্চের ব্যবস্থা রয়েছে, প্রত্যেকেই খেতে পারবেন। মন্দিরের ভিতরে এই সমস্ত দেবদেবীরা রয়েছেন, শ্রীকৃষ্ণ, রাধা থেকে শুরু করে গৌতম বুদ্ধ। এবং একমাত্র কাশ্মীরে যে গেলাম, এখানেই সবচেয়ে বড় হিন্দুদের মন্দির হলো সূর্য মন্দির। এই মন্দিরের ভিতরে যে লেক আছে, লেকের মধ্যে কি বড় বড় মাছ রয়েছে, এবং পাহাড়ের জল এই লেক দিয়ে লেকের মধ্যে ঢোকে আবার বেরিয়ে যায়, কিন্তু একটা মাছও কিন্তু বেরিয়ে চলে যায় না। এটা একটা অবাক করা কাণ্ড। সমস্ত মাছ কিন্তু এর মধ্যেই থাকে, এখানকার ইতিহাস তাই বলছে। এরপরে বেরিয়ে পড়লাম পেহেলগামের উদ্দেশ্যে। এটা চলে এসেছি আমরা আরু ভ্যালিতে। এটি আরু ভ্যালির মনোরম দৃশ্য। আর এখানেই বজরঙ্গি ভাইজানের শুটিং হয়েছিল, যেখানে মুন্নির বাড়ি, ছোট্ট দুটো বাড়ি দেখিয়েছিল। মুন্নির যে গ্রামের বাড়ি এই আরু ভ্যালিতেই অবস্থিত। আমার ক্যামেরায় হয়তো খুব একটা ধরা পড়েনি, অর্থাৎ খুব দূরে ওই জায়গায় যাওয়া নিষেধ, দূর থেকে ছবি তুলেছিলাম। আর এই যে রিভার দেখছেন, এই রিভারেই বজরঙ্গি ভাইজানের শুটিং হয়েছিল। খুব সুন্দর জায়গা আরু ভ্যালি। তবে যে সমস্ত হোটেলে থাকবেন আপনারা, আগে থেকে অনলাইনে বুকিং করে নেবেন। নিজেরা যদি যেতে চান তাহলে ভালো হয়, খরচ খুব কম হয়। আর যদি ট্রাভেল এজেন্সির মাধ্যমে যান তাহলে খরচটা অবশ্যই বেশি হবে, তবে হেডেক থাকে না। নিজেরা গেলেও হেডেক থাকবে না যদি আপনারা ওই শ্রীনগর এয়ারপোর্ট থেকে বা ডাল লেকের কাছে গিয়ে কোনো হোটেলে উঠে যদি কোনো ক্যাবের সাথে কন্ট্যাক্ট করে নেন তাহলে ভালো হয়। সবটাই আপনাকে ঘোরাবে, সমস্ত জায়গাগুলোই। এটা বেতাব ভ্যালি। এটি একটি বিখ্যাত রেস্টুরেন্ট, খুব নামি রেস্টুরেন্ট। এখানে পেহেলগামে গেলে এই রেস্টুরেন্টে প্রত্যেকেরই যাওয়া চাই। এই রেস্টুরেন্টের নামটা আমি আপনাদের বলছি, ক্যাফে উইলো। এখানে খেতে গেলে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। এই যে নিচে দেখছেন, সামনে রিভার রয়েছে, নিচে রেস্টুরেন্ট, রিভারের সামনেই ধারে বসে এই যে
খাওয়ার মজাই আলাদা। ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে, ভিতরেও অ্যাকোমোডেশন রয়েছে, কিন্তু ক্যাফেটা এতটাই ছোট যে বেশি সিট নেই, তাই 1 থেকে 1.5 ঘন্টা সময় লেগে যায় ওখানে পৌঁছাতে ক্যাফেতে। ওপরে দাঁড়িয়ে থাকতে হয় বা বসার জায়গাও রয়েছে। অনেকে রাইড করছে ওই নদীর ওপর দিয়ে। প্রচণ্ড ঠান্ডা হাওয়া। এই যে ক্যাফে বসে, ইউলে ক্যাফের যে রেস্টুরেন্ট রয়েছে, মানে হোটেল রয়েছে, হোটেলেও আপনি বুক করতে পারেন, তবে হোটেলের রেট মোটামুটি পার নাইট 60 থেকে 65,000 টাকা। সব শেষে বাড়ি ফেরার পালা। কিন্তু ফেরার পথও আর এক মনোরম দৃশ্য। এরোপ্লেন দিয়ে যখন আসছি প্লেনে করে, তখন এই যে দৃশ্য, সমুদ্র মানে পাহাড়ের উপরে যে বরফ জমে আছে এবং দেখুন মাঝখানে একটা লেক রয়েছে, লেক পর্যন্ত দেখা যাচ্ছে, জল রয়েছে, এ এক অসাধারণ। এটাও শেষ পর্যন্ত আমাদের মন ছুঁয়ে গেল। যাক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদের উত্তর দেব। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাদের।